ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষে থেকে 26.1 অর্থাৎ রাশিবিজ্ঞান অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। আগের পার্টে আমরা 11 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 12 অঙ্ক কি বলছে দেখো, নিচের তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণীসীমা আর পরিসংখ্যা এইভাবে দুটো ছক দেওয়া আছে। তাহলে শ্রেণীসীমার মান কী দেওয়া আছে? 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54 আর 55 থেকে 64। পরিসংখ্যার মান কেমন দেওয়া আছে? 5 থেকে 14 এর পরিসংখ্যা কত? 3। 15 থেকে 24-এর 6, 25 থেকে 34-এর 18, 35 থেকে 44-এর 20, 45 থেকে 54-র 10 আর 55 থেকে 64-র 3। যেহেতু অঙ্কটিতে আমার কোনো পদ্ধতির উল্লেখ নেই, তাই আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে প্রথমটা আমাদের এক্স আই এর মান হয় আর দ্বিতীয়টা এফ আই এর মান হয়। যেহেতু এখানে সিরিজ ওয়াইজ আছে এক্স আই এর মান, তাই এটাকে আমরা এক্স আই হিসাবে ইন্ডিকেট করতে পারবো না। তাহলে এক্স আই এর মান আমাকে আলাদাভাবে নির্ণয় করতে হবে। তাহলে খাতায় আমরা শ্রেণীসীমা মান এক এক করে লিখতে থাকছি। তাহলে প্রথম শ্রেণীসীমার মান কি দেওয়া আছে? 5 থেকে 14। তাহলে প্রথম শ্রেণীসীমার মান আমরা 5 থেকে 14 লিখলাম। নেক্সট কত দেওয়া আছে? 15 থেকে 24। তাহলে 15 থেকে 24 লিখলাম। নেক্সট 25 থেকে 34। নেক্সট 35 থেকে 44। নেক্সট 45 থেকে 54 আর 55 থেকে 64। তো যেহেতু এটা এক্স আই এর মান না, তাহলে এক্স আই এর মান আমাকে আলাদাভাবে নির্ণয় করতে হবে। তাহলে এক্স আই বের করার সূত্র কি জানি আমরা? উচ্চর সঙ্গে নিম্নকে যোগ করব আর তাকে 2 দিয়ে ভাগ। আর কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ যা তার অর্ধেক তাই। তাহলে 14 আর 5 যোগ করলে কি হবে আমার? 19। তাহলে 19-এর হাফ কত? তাহলে 19 থেকে আমরা যদি 1 বাদ দিই তাহলে কত থাকছে? 18। তাহলে 18-র হাফ আমরা সবাই জানি কত? 9। আর 1 পড়ে থাকছে, তাহলে 1-এর হাফ কত? 0.5। তাহলে 9.5। তাহলে 19-এর হাফ কত হলো আমার? 9.5। 15 আর 24-এর যোগ করে কত হবে? 39। 39-এর হাফ তাহলে কত হচ্ছে? তাহলে 38-এর হাফ আমরা জানি কত? 19। আর 1-এর হাফ কত? 0.5। তাহলে 19.5। 25 আর 34-কে যোগ করলে কি হবে? 59। 59-এর হাফ তাহলে কত হচ্ছে? 29.5। এখন যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখো এখানে 9.5 ছিল, পরেরটা কি এসছে? 19.5, অর্থাৎ 10 বেড়েছে। দেখো 19.5 ছিল, পরেরটা কত হয়েছে? 29.5, অর্থাৎ 10 বেড়েছে। তাহলে এখন 29.5 আছে, তাহলে এর সঙ্গে যদি আমরা 10 বাড়াই তাহলে কত হবে? 39.5। 39.5-এর সঙ্গে আমরা যদি 10 বাড়াই তাহলে কত হবে? 49.5। আর 49.5-এর সঙ্গে আমরা যদি 10 বাড়াই তাহলে কি হবে? 59.5। এখন পরিসংখ্যার মান বা এফ আই এর মান আমরা বই থেকে পরপর লিখতে পারবো। তাহলে প্রথম পরিসংখ্যার মান কি দেওয়া আছে আমার? 3। নেক্সট কত? 6। নেক্সট 18, 20, 10, 3। এখন যেহেতু আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করব, তাই আমরা এফ আই এক্স আই এর মান নির্ণয় করব। তাহলে প্রথম লাইনে আমরা যদি এফ আই এক্স আই এর মান নির্ণয় করতে যাই, তাহলে দেখো এফ আই এর সঙ্গে এক্স আই এর কিসের সম্পর্ক? মাঝখানে কিছু নেই, মানে কি আছে? গুণ। তাহলে এফ আই এর সঙ্গে এক্স আই কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এফ আই এর মান প্রথম লাইনে কত আছে? 3। আর এক্স আই এর মান কত দেওয়া আছে? 9.5। তাহলে আমরা 3 দিয়ে 9.5-কে গুণ করব। তাহলে দেখো 3 5-এ 15, 15-র 5 হাতে থাকে কত? 1। 3 9 27, 27 আর 1-এ 28। দশমিক এক ঘর আগে আছে, তাহলে উত্তরের দশমিক এক ঘর আগে হবে, অর্থাৎ 28.5 হলো। দ্বিতীয় লাইনে দেখো 9 দিয়ে 19.5-কে গুণ। তাহলে 5 6 30, 30-এর 0 হাতে থাকে কত? 3। 6 9 54, 54 আর 3-এ 57, 57-র 7 হাতে থাকে কত? 5। 6 1-এ 6, 6 5-এ 11, অর্থাৎ 117.0। যেহেতু উত্তরের এক ঘর আগে দশমিক হবে, কারণ সংখ্যাটির এক ঘর আগে দশমিক ছিল। এখন 29.5 দিয়ে 18-কে গুণ। দেখো 5 18 90, তাহলে 90-এর 0 হাতে থাকে কত? 9। 9 18 কত? 162। তাহলে 162-র সঙ্গে আমরা যদি 9 যোগ করি তাহলে কত হবে? 171। তাহলে 171-এর 1 হাতে থাকলে কত? 17। 18 দুগুণে 36। 36 আর 17 যোগ করলে কত হবে? 53। তাহলে এই লাইনে কত হলো? 531.0। যেহেতু সংখ্যাটির এক ঘর আগে দশমিক ছিল। এটা দেখো
39.5 দিয়ে 20কে গুণ, তাহলে কোনো সংখ্যার সঙ্গে 20 গুণ করছি, তাহলে সংখ্যাটির শেষে কী হবে, একটা শূন্য হবে। এখন আমরা 2 দিয়ে পুরো সংখ্যাটিকে গুণ করে নিতে পারি। তাহলে 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে থাকে কত, 1, 9 দুগুণে 18, 18-এর একে 19, 19-এর 9, হাতে থাকে কত, 1, 3 দুগুণে 6-এর একে 7, অর্থাৎ 790.0। এখন 49.5-এর সঙ্গে 10 গুণ, তাহলে শূন্য একটা শেষে বসে যাবে, কারণ 10-এর গুণ এটা। আর 5 1-কে 5, 9 1-কে 9, 4 1-কে 4, তাহলে কত হলো, 495.0। এখন 3 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে দেখো 3 5-এ 15-র 5, হাতে থাকে কত, 1, 3 9 27, 27-এর একে 28, 28-এর 8, হাতে থাকে কত, 2, 3 5 15, 15 আর 2 17, অর্থাৎ 178.5। যেহেতু আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করব, তাই আমরা সামেশন অফ এফ আই নির্ণয় করব। তাহলে কি লিখছি, সামেশন অফ এফ আই। সামেশন অফ এফ আই এর অর্থ কি, এফ আইগুলো সব যোগফল। তাহলে 3 8-এ 11, 11 আর 6 17, 17 আর 3-এ 20, 20 শূন্য, হাতে থাকে কত, 2, 3 4 5 6, অর্থাৎ সামেশন অফ এফ আই এর মান আমরা কি পেলাম, 60। এখন কি নির্ণয় করবো, সামেশন অফ এফ আই এক্স আই। তাহলে এখানে লিখছি সামেশন অফ এফ আই এক্স আই ইকুয়ালস টু, তাহলে দেখো 5 আর 5-এ 10, 10-এর শূন্য, হাতে থাকলো কত, 1, 8-এর একে 9, 9 5-এ 14, 14-এর একে 15, 15 আর 5-এ 20, 22, 22 8-এ 30, 30-এর শূন্য, 30-এর শূন্য, হাতে থাকে কত, 3, তাহলে 7 3 10, 10 9 19, 19 20 28, 29 30 31 32 33 34, 34-এর 4, হাতে থাকে কত, 3, তাহলে 3-এর একে 4, 4 4-এ 8, 8 7-এ 15, 15 5-এ 20, 20-এর একে 21। যেহেতু দশমিক এক ঘর আগে আছে, তাহলে উত্তরেরও আমরা দশমিক এক ঘর আগে দেবো। তাহলে আমরা সামেশন অফ এফ আই এর মান কি পেলাম, 60, আর সামেশন অফ এফ আই এক্স আই কি পেলাম, 2140। দশমিকের পর শূন্যর কোনো দাম নেই, তাহলে আমরা এই শূন্যটাকে কেটে দিতে পারি। তাহলে এখন আমরা যেহেতু প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করছি, তাই কি লিখছি, অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়, তাহলে প্রত্যক্ষ পদ্ধতি যৌগিক গড়ের সূত্র কি জানি আমরা, সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই এর মান কত হয়েছে আমাদের, 2140, এই ডিভাইডেড বাই কত, 60, তাহলে আমরা 0 0 কেটে দিতে পারি। তাহলে এখন যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে 3 2-এ 6, 3 হলো, আর উপর কত হবে, 2 1-কে 2 আর 7 2-এ 14, অর্থাৎ 107/3। যেহেতু উপরে 107 আর নিচে 3 আছে, তাহলে আমাকে ভাগ করতে হবে, উপরে যেহেতু বড় সংখ্যা, তাহলে 3 3-এ 9, তাহলে বিয়োগ করলে কী হবে, 1 17, 3 5-এ 15, 17 2 দাও, দশমিক খাইয়ে আমরা এখানে শূন্য নিতে পারি, তাহলে 3 6 18, 19 20 2 দাও, আবার দশমিকের জন্য একটা শূন্য পাবো, তাহলে আবার 3 6 18, আবার 2, তাহলে এইভাবে আমরা চলতে থাকবে। নেক্সট কী হবে, একটা 6, তাহলে এইভাবে আমরা চলতে থাকবে। তাহলে আমরা দশমিকের পর যদি 2 ঘর নিতে যাই, তাহলে 3 ঘরের অঙ্ক দেখতে হবে। যদি 3 ঘরে 5 কিংবা 5-এর চেয়ে বেশি থাকে, তাহলে তার আগের ঘর 1 ঘর বেড়ে যাবে। তাহলে যেহেতু এখানে 3 ঘরের 6 আছে, অর্থাৎ 5-এর চেয়ে বেশি, তাই আগের ঘর কী হবে, 1 ঘর বেড়ে যাবে, অর্থাৎ উত্তর কী হবে আমার, 35.67। যেহেতু ভাগ মেলেনি, তাই ব্র্যাকেটে আমরা কি লিখব, প্রায়। তো এটাই আমার নির্ণয় অ্যান্সার। এখন 13 অঙ্ক কি বলছে দেখো, ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। তাহলে এইভাবে শ্রেণীসীমা আর ছাত্রী সংখ্যা দুটো ছক দেওয়া আছে। তাহলে শ্রেণীসীমার মান কী কী দেওয়া আছে, 10-এর কম, 20-র কম, 30-এর কম, 40-এর কম আর 50-এর কম। ছাত্রী সংখ্যা কেমন দেওয়া আছে, 10-এর কমের মান কত, 5, 20-র কমের মান 9, 30-এর কমের মান 17, 40-এর কমের মান 29, 50-এর কমের মান 45। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু এফ আই বা পরিসংখ্যার মান এখানে কি দেওয়া আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা হিসাবে দেওয়া আছে। তাহলে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা হিসাবে এই 5 9 17 29 45 এই সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমাকে প্রথমে পরিসংখ্যার মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা কি লিখছি,
যেহেতু শ্রেণী সীমার মান প্রথমে কি দেওয়া আছে 10-এর কম, তাহলে আমরা শ্রেণীর সীমানা নির্ণয় করব। তাহলে শ্রেণী সীমা থেকে শ্রেণীর সীমানা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম ছকে দেওয়া আছে কি 10-এর কম, তাহলে 10-এর কম সেই সংখ্যাটাকে আমরা লিখতে পারি কি 0 থেকে 10। তাহলে দেখো 10-এর কম হচ্ছে। পরের ছকে কি আছে 20-র কম, তাহলে 20-র কম মানে আমরা লিখতে পারি 10 থেকে 20। নেক্সট কি দেওয়া আছে 30-এর কম, অর্থাৎ কি লিখতে পারি 20 থেকে 30। তারপর কি দেওয়া হয় 40-এর কম, অর্থাৎ 30 থেকে 40। আর শেষে কি দেওয়া আছে 50-এর কম, অর্থাৎ কি লিখতে পারি আমরা 40 থেকে 50। তাহলে আমাদের শ্রেণী সীমা ছিল, সেখান থেকে আমরা শ্রেণীর সীমানা নির্ণয় করে নিলাম। এখন আমরা এক্স আই, তাহলে এক্স আই নির্ণয় করবো কিভাবে, উচ্চর সঙ্গে নিম্নকে যোগ করব আর সেটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ যা সেই সংখ্যার অর্ধেকটাই। তাহলে আমরা 10-এর সঙ্গে যদি 0 যোগ করি তাহলে কি হবে 10। তাহলে 10-এর হাফ কত 5। তাহলে প্রথম লাইনের এক্স আই এর মান কি পেলাম আমরা 5। দ্বিতীয় দেখো 20-র সঙ্গে 10 যোগ করলে তবে 30, তাহলে 30-এর অর্ধেক কত 15। নেক্সট 30 20 কত 50, তাহলে 50-এর অর্ধেক কত 25। তাহলে ভালো করে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে 5 ছিল, পরের লাইনে কি হয়েছে 15, অর্থাৎ 10 বেড়েছে। 15 ছিল, পরের লাইনে কি হয়েছে 25, অর্থাৎ 10 বেড়েছে। তাহলে এখন 25-এর সঙ্গে 10 বাড়লে কত হবে 35, আর 35-এর সঙ্গে 10 বাড়লে কত হবে 45। আর এখানে ছাত্রী সংখ্যা বা এফ আই এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কে কিন্তু আমার পরিসংখ্যার মান দেওয়া ছিল না, অঙ্কে কি দেওয়া ছিল ক্রমযৌগিক পরিসংখ্যা। দেখো অঙ্কে কি দেওয়া ছিল ক্রমযৌগিক পরিসংখ্যার মান কত দেওয়া ছিল 5 9 17 29 45। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমরা পরিসংখ্যার মান কিভাবে নির্ণয় করবো দেখো। তাহলে প্রথম লাইনের পরিসংখ্যা কি হবে 5, আর দ্বিতীয় লাইনের পরিসংখ্যা কি হবে 9 থেকে 5কে বিয়োগ করব, তাহলে কত হবে 4। তৃতীয় লাইনের পরিসংখ্যা কি হবে 17 থেকে 9কে বিয়োগ করব। তাহলে এইভাবে আমরা পরিসংখ্যার মানগুলোকে নির্ণয় করব। তাহলে প্রথম পরিসংখ্যার মান কত আছে 5, তো সেটাকে আমরা লিখে নিলাম। তাহলে প্রথম পরিসংখ্যার মান বা এফ আই এর মান কত 5। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে 9, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পরিসংখ্যার মানটাকে আমরা কিভাবে নির্ণয় করব 9 মাইনাস 5, অর্থাৎ কত 4। তৃতীয় ক্ষেত্রে কত হবে 17 দেওয়া আছে, তাহলে কি লিখব 17 মাইনাস 9, অর্থাৎ 8। তৃতীয়তে কত দেওয়া আছে 29, তাহলে কি লিখব 29 মাইনাস 17, তাহলে কত হবে 12। আর তৃতীয়তে কত দেওয়া আছে 45, তাহলে কি লিখব 45 মাইনাস 29, অর্থাৎ 16। এখন আমরা এফ আই এক্স আই নির্ণয় করব। যেহেতু এটা কোনো পদ্ধতির উল্লেখ নেই, তাই আমরা প্রত্যক্ষ পদ্ধতিতেই গড় নির্ণয় করব। তাহলে এফ আই এর সঙ্গে এক্স আই কি আকারে আছে গুণ, তাহলে 5 5 25। তাহলে প্রথম লাইনের এফ আই এক্স আই কত হলো 25। দ্বিতীয় লাইনে কত 4 15 60, অর্থাৎ 60। তৃতীয় কত 8 25, 8 25 কত 200, কারণ 4 25 যদি 100 হয় তাহলে 8 25 কত হবে 200। এখন 35 দিয়ে 12কে গুণ, তাহলে 5 12 60, 60-এর শূন্য হাতে থাকে কত 6, 3 12 36, 36 আর 6 কত 42। এখন 45 দিয়ে 16কে গুণ, তাহলে 5 16 80, 80-র শূন্য হাতে থাকে কত 8, 4 16 64, 65 66 67 68 69 71 72, তাহলে কত হবে 720। তাহলে আমরা কি বের করব সামেশন অফ এফ আই, অর্থাৎ এফ আই গুলোর সব যোগফল। তাহলে 6 আর 2 8, 8 8 16, 16 4 20, 20 5 25, তাহলে 25-এ 5 হাতে থাকে কত 2, 2 3 আর 4, তাহলে কত হলো সামেশন অফ এফ আই এর মান কত পেলাম আমরা 45। আর কি নির্ণয় করতে হবে আমার সামেশন অফ এফ আই এক্স আই। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই অর্থাৎ কি এফ আই এক্স আই এর সব যোগফল। তাহলে 0 5 বসে যাচ্ছে, তাহলে প্রথমে কত কত বসছে 5, তাহলে দেখো 2 আর 2 4, 4 6 10, 10 আর 2 12, 12-র 2 হাতে থাকে কত 1, 7 4 11, 12 13 14। তাহলে আমার সামেশন অফ এফ আই এক্স আই কত হলো 1425। যেহেতু আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করব, তাই কি লিখব অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়ের সূত্র কি জানি আমরা সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই এর মান কত
1425। তো এখানে আমি 1425 ডিগ্রি নিলাম। আর সামেশন অফ এফ আই এর মান কত? 45। এখন যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 9 45 আর 5 দুগুণে 10, 4 14, 42, 5 8 40, 42 2 10, 25, 5 5 25। তাহলে আমার 285 ডিভাইডেড বাই কত হচ্ছে? 9। তাহলে যেহেতু উপরে বড় সংখ্যা আছে আর নিচে ছোট সংখ্যা আছে, তাহলে আমার কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 9 দিয়ে 285-কে ভাগ, তাহলে কত দিয়ে যাবে? 3 9 27, 28, 1 10 15, 9 1 9, 6 10 15, দশমিক খায়ে শূন্য নিলাম, কত যাবে? 6, 6 9 54, আবার 6, দশমিকের জন্য একটা শূন্য পাবো, তাহলে আবার 6 9 54, আবার 6, দশমিকের জন্য একটা শূন্য পাবো এখানে, তাহলে আবার 6 হলে কত হবে? আবার 54। অর্থাৎ দশমিকের পরে 6 6 এইভাবে চলতে থাকবে। আমরা যদি দশমিকের পর 2 ঘর নিই, তার পরের ঘরকে আমাকে লক্ষ্য রাখতে হবে। যদি তার পরের ঘরে 5 কিংবা 5-এর চেয়ে বেশি থাকে, তাহলে তার আগের ঘর 1 ঘর বেড়ে যাবে। তাহলে আমরা দেখছি 3 নম্বর ঘরে কি আছে? 6, অর্থাৎ 5-এর চেয়ে বেশি। তাহলে এর আগের ঘর কি হবে? 1 ঘর বেড়ে যাবে। তাহলে উত্তর কি হচ্ছে আমার? 31.67। যেহেতু ভাগ মেলেনি, তাই আমরা কি লিখবো? ব্র্যাকেটে প্রায়। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 14 অঙ্ক কি বলছে দেখো, নিচের তালিকার 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি। তাহলে এখানে শ্রেণীসীমা আর ছাত্র এইভাবে দুটো ছক দেওয়া আছে। তাহলে শ্রেণীসীমার মান কেমন দেওয়া আছে? 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। আর ছাত্রের মান কেমন দেওয়া আছে? 1 থেকে 4-এর মান কত? 6, 4 থেকে 9-এর মান 12, 9 থেকে 16-র মান 26, 16 থেকে 17-র মান 20। তো যেহেতু এখানে কোনো পদ্ধতির উল্লেখ নেই, তাহলে আমরা এই গড়টিকে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা শ্রেণীসীমাটাকে খাতায় লিখে নিচ্ছি এক এক করে। তাহলে প্রথম শ্রেণীসীমার মান কেমন ছিল? 1 থেকে 4। তো প্রথমে লিখছি আমি কি? 1 থেকে 4। পরেরটা কত ছিল? 4 থেকে 9, অর্থাৎ লিখে নিলাম 4 থেকে 9। পরেরটা কত? 9 থেকে 16। নেক্সট কত? 16 থেকে 17। এখন যেহেতু এক্স আই এর মান আমাকে নির্ণয় করতে হবে, তাহলে এক্স আই নির্ণয়ের সূত্র কি জানি আমরা? উচ্চর সঙ্গে নিম্নকে যোগ করব আর সেটাকে 2 দিয়ে ভাগ। তাহলে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ যা, তার অর্ধেক তাই। তাহলে 4-এর সঙ্গে 1 যোগ করলে কি হবে? 5। তাহলে 5-এর অর্ধেক কত? 2.5। 9-এর সঙ্গে 4 যোগ করলে কি হবে? 13। 13-এর অর্ধেক কত? 6.5। 16 আর 9 কত? 25। 25-এর অর্ধেক কত? 12.5। আর 16 আর 17 কত? 33। 33-এর অর্ধেক কত? 16.5। আর এখানে এফ আই অর্থাৎ ছাত্রের মান কেমন দেওয়া আছে? 6, 12, 26 আর 20। যেহেতু আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করব, তাই আমরা সামেশন অফ এফ আই এক্স আই এর মান চাই আর সামেশন অফ এফ আই এর মান চাই। তাহলে আমাকে এফ আই এক্স আই এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথম লাইনের এফ আই কি দেওয়া আছে? 6 আর এক্স আই কত? 2.5। অর্থাৎ এফ আই এর সঙ্গে এক্স আই কি করতে হবে? গুণ। তাহলে 5 6 30, 30-এর শূন্য হাতে থাকে কত? 3, 6 দুগুণে 12, 12 আর 3-এ 15। যেহেতু সংখ্যাটির 1 ঘর আগে দশমিক ছিল, তাই উত্তরের আমরা 1 ঘর আগে দশমিক দেব, অর্থাৎ 15.0। এখন 6.5-কে দিয়ে 12-কে গুণ, তাহলে 5 12 60, 60-এর শূন্য হাতে থাকে কত? 1, 6 12 72, 72 আর 6 কত? 78। তাহলে 78.0। এখন কি করতে হবে? 12.5-কে দিয়ে 26-কে গুণ। তো প্রথমে আমরা দশমিক ছাড়া সংখ্যাটিকে গুণ করে নেব। তাহলে 5 6 30-এর শূন্য হাতে থাকে কত? 3, 6 12 72, 72 আর 3-এ 75। আর কি? 5 দুগুণে 10-এর শূন্য হাতে থাকে 1, 2 দুগুণে 4 একে 5 আর 2 1-কে 2। তাহলে যোগ করলে কি হবে? 0, 5 7 5 12 2 হাতে থাকে 1, 2 একে 3। তাহলে কত হলো? 3250। যেহেতু সংখ্যাটি দশমিক সংখ্যা আর দশমিক 1 ঘর আগে আছে, তাই উত্তরের আমরা 1 ঘর আগে দশমিক দিয়ে দেবো। তাহলে কত হবে? 325.0। তাহলে 12.5-কে দিয়ে 26-কে গুণ করলে আমরা কি পেলাম? 325.0। আর 20 দিয়ে 16.5-কে গুণ, তাহলে শূন্যর গুণ, তাহলে শূন্য একটা শেষে বসে যাবে, দশমিক বসে গেল।
তাহলে 5 2 10 শূন্য, হাতে থাকে কত 1, 16 16 2 32 আর 1 33, অর্থাৎ 330.0। তাহলে আমরা কি নির্ণয় করব? সামেশন অফ এফ আই আর সামেশন অফ এফ আই এক্স আই। তাহলে সামেশন অফ এফ আই এর অর্থ কি? এফ আইগুলো সব যোগফল। তাহলে 6 আর 2 8, 8 6 14, 14 4, হাতে থাকে কত 1, 2 2 4, 5 আর 1 6, অর্থাৎ সামেশন অফ এফ আই এর মান আমরা কত পেলাম? 64। এখন কি নির্ণয় করব? সামেশন অফ এফ আই এক্স আই, অর্থাৎ কি এফ আই এক্স আই এর সব যোগফল। তাহলে 0 দশমিক 8 5 13, 13 5 18, 18 8, হাতে থাকে কত 1, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 7 14, 14 4, হাতে থাকে কত 1, 3 আর 3 6 আর 1 7, অর্থাৎ 748.0। তাহলে যেহেতু আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করছি, তাই লিখছি অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়। তাহলে প্রত্যক্ষ পদ্ধতি যৌগিক গড় নির্ণয়ের সূত্র কি জানি আমরা? সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই এর মান কি পেয়েছি আমরা? 748.0। যেহেতু দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তাই আমরা শুধুমাত্র 748 লিখতে পারি। এ ডিভাইডেড বাই কত আছে? 64। তাহলে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 32 2 64, আর 2 দিয়ে কাটলে কত হবে? 3 2 6 7, 1 দাও 14, 7 দুগুণে 14 আর 4 দুগুণে 8। এখন যদি আবার 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 16 2 32, আর এটা কাটলে কত হবে? 18 দুগুণে 36, 37, 1 দাও 14, 7 দুগুণে 14। তাহলে এখন যদি আমরা 187কে দিয়ে 16 ভাগ করি তাহলে কি পাবো? তাহলে 16 1 16, 17 18, 2 দাও 27, তাহলে 16 1 আবার 16 খাওয়াচ্ছি, তাহলে কত হবে? 1 1, দশমিকের জন্য আমরা 0 নিতে পারি। তাহলে এখন কত হবে? 6 16 96, তাহলে কত হবে? 4, 9 আছে 10, 10 আছে কয় দাও 11, 1 দাও 11, দশমিকের জন্য একটা 0 পাবো। তাহলে আবার কত যাবে? 8, 4 16 যদি 64 হয়, তাহলে 8 16 কত? 128। তাহলে 8 আছে কয় দাও 10, 2 দাও 10, হাতে থাকে 1, 2 এর 3, 3 আছে কয় দাও 4, 1 দাও, দশমিকের জন্য একটা কি পাবো? 0। এখন কত চালাবে? 7 দিয়ে যদি খাওয়াই তাহলে 6 7 42 2, হাতে থাকে কত 4, 7 1 7, 7 4 11, অর্থাৎ 112। তাহলে 2 আছে কয় দাও 10, 8 দাও 10, হাতে থাকে 1, তাহলে কত হলো 8। যেহেতু আমরা দশমিকের পরে 2 ঘর নেব, তাহলে 3 ঘরে আমাকে দেখতে হবে যে 5 কিংবা 5-এর বেশি আছে কিনা। যদি 5 কিংবা 5-এর চেয়ে বেশি থাকে তাহলে তার আগের ঘর কি হবে? 1 ঘর বাড়বে। তাহলে যেহেতু 3 নম্বর ঘরে আমার 7 আছে, অর্থাৎ 5-এর চেয়ে বেশি, তাই আগের ঘর কি হবে? 1 ঘর বেড়ে যাবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমার? 11.69। যেহেতু ভাগ মেলেনি, তাই আমরা ব্র্যাকেটে কি লিখব? প্রায়। তো এটি আমার নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।